সেখানেই মেহতাবকে দেখা যাচ্ছে। এক লোকের সাথে কথা বলছে সে। লোকটা মেহতাবের সাথে কথা বলার মুহূর্তেই একবার চাইল সেই দিকে। বারান্দায় দাঁড়ানো তনুকে তৎক্ষণাৎ চোখে পড়ল তার। হেসে বলল, লোকটার চোখের দৃষ্টি অনুসরণ করে বারান্দায় তনুকাকে পরখ করল মেহতাব। তনুকা সেই দিকেই চেয়েছিল বলে চোখে চোখ পড়ল। মেহতাব দৃষ্টি অতিশয় গম্ভীর। তনুকা কি ভেবে যেন ভেতরে চলে আসে, বসে থাকে বিছানায়। কিছুক্ষণ পর সেই কক্ষে এসে উপস্থিত হয় মেহতাব। তনুকা গম্ভীর চিন্তায় মগ্ন। মেহতাবের উপস্থিতি তাই প্রথমে টের পায়নি। মেহতাব তার পাশে বসতেই সম্বিত ফিরে তার। মেহতাবের দিকে দৃষ্টি নিমজ্জিত করে, তবে মেহতাবের চোখের দৃষ্টি মেঝেতে। কি যেন ভাবছে সে। দুজোড়া ভুরুর মাঝে ভাঁজ পড়েছে তিনখানা। তনুকা তাই রয়েস হয়ে জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে? মেহতাব চাইল, বলল, না। আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। মেহতাব একটু সময় নিয়ে বলল, কালকে বারান্দায় থাই গ্লাস লাগাতে হবে। তনুকা ভুরু কুঁচকালো খানিক, জিজ্ঞেস করল, কেন? মেহতাব চাইল কিয়ৎক্ষণ, তবে জবাব দিল না। তনুকা ফের কিছু বলতে যাবে তার আগেই মেহতাব বলল, এত প্রশ্ন করো না, এখন কোনো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা করছে না। তনুকা নিমেষে চেয়ে রইল। বোঝার চেষ্টা করলো লোকটার ভাবমূর্তি, কিন্তু পরাস্ত হলো সে। এই লোকটাকে সে কিছুতেই বুঝতে পারছে না। তনুকা নিঃশ্বাস নিল, বলল, আপনি নাকি আমায় ভালোবাসেন? মেহতাব কিঞ্চিত বিস্মিত হয়ে বলল, কে বলল? রেনু বলেছে। সত্যি কথাটা? মেহতাব মৃদু হাসল। হাসির রেশ এতই ক্ষীণ যে গালের একটা অংশ ভাঁজ পড়ল না। বলল, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, এটাই স্বাভাবিক। কিন্তু বিয়ের আগেই কোনো মেয়ের জন্য এতটা উতলা হয়ে ওঠা নিশ্চয়ই স্বাভাবিক কোনো বিষয় নয়। আপনি তো আমাকে চিনতেনও না, আর আমিও তো আপনাকে বাসরাতে প্রথম দেখেছি। তবে বিয়ের আগে এত দুর্বলতায় কি করে পড়লেন? মেহতাব ভ্রুযুগল কুঁচকালো, চাইল তার দিকে, জিজ্ঞেস করল, এইসব তোমায় কে বলেছে? রেনু বলেছে। আপনার আমার বিয়ে ঠিক হবার পর থেকেই নাকি ও আপনার মধ্যে এক অন্যরকম বদল দেখেছে। আমার প্রতি দুর্বলতা দেখেছে, যেটা আগে কখনো অন্য মেয়ের প্রতি দেখেনি সে। মেহতাব হাসল। হাসিতে শব্দ হলো। তনুকা বিমোহিত হলো সেই শব্দে। মেহতাব বলল, ওইটুকু একটা মেয়ে এত কিছু বোঝে? ও তো তাহলে খুব পেকে গেছে। বিয়ে দিতে হবে দেখছি। কি বলেন? বিয়ে কেন দিবেন? সবে তো ওর 16 বছর। এটুকু মেয়ের আবার বিয়ে হয় নাকি? হয় হয়, আমার আম্মার তো ওইটুকু বয়সে বিয়ে হয়েছিল, তারপর 2 বছরে আমি হয়ে গেছি। এখন দেখো আমার 30 চলছে, অথচ আমার মা কত ইয়াং। খুব কম বয়সে বিয়ে হলেই ভালো, সময় থাকতে সব মুহূর্ত উপভোগ করে নেওয়া যায়। তনুকার ভ্রুযুগলের কুঁচকানো ভাব আরও দৃঢ় হলো। সে প্রশ্ন করল, আপনি কতটুকু পড়াশোনা করেছেন? মেহতাব চোখের দৃষ্টি ক্ষীণ করল, জিজ্ঞেস করল, হঠাৎ এর মাঝে আমার পড়াশোনার কথা কোত্থেকে আসলো? কোনো শিক্ষিত মানুষের চিন্তা ভাবনা এমন হয় না, তাই জিজ্ঞেস করলাম। হাসল মেহতাব, বলল, তা যা বলেছ, আমার মতো 8 পাস ছেলের চিন্তা ভাবনা আর কতটুকুই বা উন্নতি হবে? তনুকা অবাক হলো ভীষণ। কেবল 8 পাস? বাবা যে বলেন ছেলে ভীষণ শিক্ষিত, তবে কি এটাও মিথ্যা? বুক চিরে বেরিয়ে এলো গভীর এক দীর্ঘশ্বাসের স্রোত। মনটা ভীষণ ব্যতীত হলো তার। অত্যন্ত একটু শিক্ষিত ছেলে চেয়েছিল সে, অথচ অবশিষ্টে সে কিছুই পেল না। তনুকা মন খারাপ করে ফের জিজ্ঞেস করল, বললেন না তো আমাকে এত পছন্দ করার কারণটা কি? মেয়ে তো নিশ্চয়ই অভাব পড়েছিল না আপনার, তাই না? তবে আমি কেন? মেহতাব মাথা নোয়ালো, কি যেন ভাবলো কিছুক্ষণ। অতঃপর গভীর চোখে চাইল তনুকার পানে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, মেয়ের অভাব পড়ছিল না, তবে একটা তনুকার বড্ড অভাব ছিল। যখন সুযোগ পেয়ে গেলাম তখন আর তা হাতছাড়া করতে পারলাম না। এই তনুকাকে নিজের করে নিলাম, একান্তই নিজের। এখন আর চাইলেও সেই তনুকা আমার থেকে হারাতে পারবে না। সেই পথ বন্ধ তার, আর আজীবন বন্ধই থাকবে। তনুকা কপালের ভাঁজ সোজা করে নিল। মেহতাব সহজ ভাষায় কথা বলতে জানে না হয়তো, আবার হতে পারে সেই আজকাল বড্ড মূর্খ হয়ে উঠেছে। বাংলা কথারও ঠিকঠাক অর্থও সাজাতে পারছে না। মেহতাব বরাবরের ন্যায় নির্লিপ্ত। সে এক পলক তনুকাকে দেখে বলল, সব কিছুর উত্তর পেয়েছো তো বেবিজান? আর কোনো প্রশ্ন থাকলে এখনই করে ফেলো, পরে আর উত্তর দিতে পারবো না কিন্তু। তনুকা উঠে অপর পাশে গিয়ে বসল। এরপর বলল, না,
আমার আপনার থেকে আর কিছুই জানার ইচ্ছে নেই। সন্ধ্যার পর রান্নাঘরে এসে উপস্থিত হয় তনুকা। সেখানে আগে থেকেই উপস্থিত শাশুড়ি আম্বিয়া বেগমকে পায়। আম্বিয়া বেগম তাকে দেখে মৃদু হাসলেন, বললেন। কিছু লাগবে মা? তনুকা কিঞ্চিত হেসে জবাব দিল। না মা, কিছু লাগবে না। চা নাস্তা আমাকে কিছু বানাতে হবে? চা বানাতে পারো? তনুকা মাথা নাড়িয়ে বলল। জি পারি। আম্বিয়া বেগম একটু সরে দাঁড়ালেন, বললেন। ঠিক আছে তবে বানাও দেখি। তনুকা এগিয়ে এলো। একপাশে রাখা সবগুলো পাতিল নাড়িয়ে চাড়িয়ে দেখে বুঝতে পারল না কোনটাতে পানি বসাবে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল শাশুড়ির দিকে। আম্বিয়া বেগম সেই দৃষ্টির অর্থ বুঝলেন, বললেন। ওই যে ওই পাতিলে পানি বসাও। উত্তর পেয়ে চট করে পাতিল নিয়ে পানি বসায় তনুকা। আম্বিয়া বেগম বললেন। মেহতাবকে চিনি ছাড়া চা দেবে, ও চিনি খায় না। একদমই চিনি দেব না? না। তনুকা অবাক হয়ে ভাবল। চিনি ছাড়া অমন বেস্বাদের চা কারোর মুখে জোটে কি করে বুঝলাম না। চায়ের পানি ফুটছে। আম্বিয়া বেগম একপাশে দাঁড়িয়ে আটা মেজে কি যেন বানাচ্ছেন। তনুকা চায়ের পানিতে চা পাতা দিতে দিতে বলল। মা, একটা কথা জিজ্ঞেস করব? আম্বিয়া বেগম এক পলক তাকে দেখে বললেন। করো। তনুকা চায়ের পাতা ঢেলে একটু সরে দাঁড়ালো। আম্বিরা বেগম শিউরে অবস্থান করলো, জিজ্ঞেস করলো। আপনি আমার ছোটবেলার ছবি কোথায় পেলেন? আম্বিরা বেগম অবাক হয়ে চাইলেন, বললেন। মানে? তনুকা এগিয়ে গিয়ে তার গলার লকেট মেলে ধরে, জিজ্ঞেস করে। এই যে এই ছবিটা আপনি কোথায় পেলেন? আম্বিরা বেগম বিস্ময় নিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ, জিজ্ঞেস করলেন। এটা যে আমি পেয়েছি সেটা তোমাকে কে বলল? আপনার ছেলে। আম্বিরা বেগম কপাল কুঁচকালেন, কি যেন ভাবলেন কিছুক্ষণ। তনুকা ধরতে পারল না ব্যাপারটা। সে নির্নিমেষ চেয়ে দেখল তাকে। আম্বিরা বেগম একটু সময় নিয়ে বললেন। তোমার বাবার কাছ থেকে নিয়েছি। চা হয়েছে? তাড়াতাড়ি করো, আমার নাস্তা বানানো শেষ। অযথাই তাড়া দিলেন তিনি। তনুকার দৃষ্টির গভীরতা আরও প্রকট হলো। চট করেই মনে হলো ভদ্রমহিলা মিথ্যা বলছেন, লুকাচ্ছেন কিছু। তনুকার যথেষ্ট সন্দেহ হলেও আপাতত ব্যাপারটা আর সে ঘাটল না। এই বাড়ির সবগুলো মানুষই বড্ড জটিল। এত সহজে তাদের ভাবমূর্তি ধরা যাবে না। সে তাই অর্থপর মনোযোগ দিয়ে চা বানাতে। সন্ধ্যার হালকা নাস্তার পাট চুকিয়ে বাড়ির মহিলারা সব যার যার মতো কক্ষে ফিরে আসে। পুরুষরা সব বেরিয়ে যায় বাইরে। তাদের যাওয়ার গন্তব্য সম্পর্কে তনুকা অবগত নয়। তবে রেনুর মুখে শুনেছে এই সময় পুরুষরা সবাই গ্রাম পর্যবেক্ষণে বের হয়। তনুকাও তাই নিজের কক্ষে চলে আসে। রেনু পড়তে বসে গিয়ে, সামনে তার মাধ্যমিক পরীক্ষা। কক্ষে ফিরেই বাবার সাথে কথা বলতে মন উতলা হয়ে ওঠে তনুকার। তাই আর বিলম্ব না করে সাথে সাথেই কল দিল বাবার নাম্বারে। প্রথমে কল না ধরলেও দুবারের মাথায় সেটা গ্রহণ হলো। তনুকা আবেগপ্লুত হয়ে জিজ্ঞেস করলো। কেমন আছো বাবা? ওপাশ থেকে থমথমে গলার স্বরে কেউ একজন উত্তর দিল। ভালো আছি, তুমি কেমন আছো মামুনি? আছি ভালো, যেমনটা তুমি চেয়েছিলে তেমনই আছি। লোকটি হয়তো ব্যথিত হলেন তার এহেন বার্তাবানে। তিনি ভগ্ন সুরে বললেন। বাবার উপর কি এখনো রেগে আছো? তনুকা খানিক চুপ রইল। দীর্ঘশ্বাস ছাড়ল নিঃশব্দে। বলল। না, রেগে নেই। নিজের ভাগ্যকেই বা বদলাতে পারে বলো? ওখানে সবাই খুব ভালো, তা একটু মানিয়ে নাও মা। আচ্ছা, মানিয়ে নেব। একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। আহ, তুমি কি আমার শাশুড়ি মাকে আমার ছোটবেলার ছবি দিয়েছিলে? প্রশ্ন শুনে কয়েকক্ষণ নীরবতা পালন করলেন ভদ্রলোক। কিছু হয়তো ভাবলেন। অতঃপর গম্ভীর সুরে উত্তর বললেন। না। তা কেন? তনুকা নিশ্চিত হলো, তার মানে তার শাশুড়ি সত্যিই মিথ্যে বলেছিলেন। ছোট্ট নিঃশ্বাস ফেলল সে। এই বাড়ির সবাই এত মিথ্যে কি করে বলে? তনুকা বলল। না বাবা, এমনিতেই জিজ্ঞেস করলাম। তারপর বাবার সাথে আরও কিছুক্ষণ কথা জারি রেখে ফোন কাটল সে। ফোনটা সাইড টেবিলে রেখে পা নাড়াতে আরম্ভ করলো। সাথে মনোযোগ দিল ঠোঁট কামড়াতেও। মিথ্যা? মিথ্যা কেন বলছেন ওনারা? কি লুকাতে চাইছেন? এমন ছোট্ট একটা ব্যাপারেও মিথ্যে বলার কি আছে? যদি ছবিটা বাবার কাছ থেকে নাই নিয়ে থাকেন, তবে এই ছবি কোথায় পেলেন তারা? আর প্রশ্ন করলে সহসা মিথ্যা কেন ছুড়ে দেন? এত প্রশ্নের উত্তর তনুকার মস্তিষ্ক দিতে পারল না। জবাব মেলাতে না পেরে মনটাও অশান্ত হলো তার। উদ্বিগ্ন কপালের চামড়ায় ভাঁজ পড়ল। মানুষগুলো যতটা সহজভাবে নিজেদের প্রকাশ করছেন, তারা অতটাও সহজ না, বরং বড্ড বেশি জটিল। তনুকা নিজের রুমে দরজার কাছে আসতেই সিঁড়ির নিকট মেহতাবকে দেখল। ক্লান্ত ভঙ্গিতে ওপরেই আসছে সে। সিঁড়ির শেষ মাথায় তনুকাকে দেখেই বিস্তর হাসল।
এগিয়ে এসে সম্মুখে দাঁড়ালো, মৃদু আওয়াজে বলল। আমার অপেক্ষায় ছিলে বুঝে বিবিজান? তনুকা তাকে পরখ করে বলল। ক্লান্ত লাগছে আপনাকে? কিঞ্চিত হাসল মেহতাব, বলল। জরুরি এক কাজ সেরে এলাম তো, তাই। ভেতরে গিয়ে ফ্রেশ হন, আমি রেনুর রুমে যাচ্ছি। হুম। রেনু এই সময় পড়াশোনা করে, ওকে বিরক্ত করার কি দরকার? তুমিও রুমে আসো। মেহতাবের পেছন পেছন তনুকাও ফের এলো কক্ষে। মেহতাব সোজা গোসলখানা থেকে গোসল করে বের হলো। তার গাঢ় কৃষ্ণাভ চুল থেকে পানি পড়ছে টপ টপ করে। তনুকা জিজ্ঞেস করলো। এই সময় গোসল করলেন যে? খুব ক্লান্ত লাগছিল, গোসল না করলেই না, তাই সেরে ফেললাম। কাকারা ফিরেছেন? হ্যাঁ। মেহতাব চুল মশার তোয়ালেটা বারান্দায় মেলে এসে তনুকার পার্শ্বে বসলো। জিজ্ঞেস করলো। মন খারাপ? তনুকা চাইলো তার দিকে। গোসল করার পর যেন লোকটার চোখ মুখ আরো স্নিগ্ধ লাগছে, ভেজা চুলে আকর্ষণীয় লাগছে বোধহয়। শ্যামবর্ণের এই নিখুঁত চেহারার লোকটা নির্দ্বিধায় যে কোনো নারীর হৃদয় হরণের একমাত্র কারণ হতে পারে। তনুকা নিমিষ চেয়ে থেকে ঢোক গিলল, মিয়ে যাওয়া সুরে বলল। আমার দিকে এভাবে তাকাবেন না। কেন? মেহতাব চোখের দৃষ্টি সরু করে জিজ্ঞেস করলো। তনুকা মুখ ঘুরিয়ে বলল। এমনি। উত্তরে ফিসলে হাসলো মেহতাব, বলল। সবাই বলে আমার তীক্ষ্ণ চোখের দৃষ্টি থেকে কিছুই নাকি আড়াল করা যায় না, সব এখানেই ধরা পড়ে। তবে কি তুমিও কিছু ধরা পড়ার ভয় পাচ্ছ নাকি? অনুকা বিরক্ত চোখে চাইল, বলল। জি না, আমার কোনো কিছুতেই কোনো ভয় নেই, এমনিতেই বলছিলাম। যাকে সেসব, আপনার যদি এখন কোনো কাজ না থাকে, আহ, আমার একটা কথা রাখুন না তবে। বলো। আমাকে একবার আপনার বাবার সাথে দেখা করান। ওনার সাথে আমার এখনো পরিচয় হয়নি। মা বলেছেন আপনি নাকি দেখা করাবেন। এখনই দেখা করবে? জি। ঠিক আছে, চলো। মেহতাব উঠে দাঁড়ালো, গায়ে জড়ালো একটা সাদা রঙের মোটা শাল। তারপর এগিয়ে গেল সামনের দিকে, পেছন পেছনে এগোলো তনুকা। 3 তলায় উঠল তারা। এই দিকে তনুকার আসা হয়নি। এই তলাতে উঠতেই এক বড় বারান্দা, যার চারদিকে 4খানা কক্ষ, সবগুলোতে তালামারা। কেবল একটা ব্যতীত, সেই কক্ষের সামনেই এসে দাঁড়ালো মেহতাব। তার পেছনেই তনুকা, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সব কিছু। মেহতাব দরজাটা আস্তে করে খুলল, ভেতরে প্রবেশ করলো। তনুকাও এলো তার পেছনে। ভেতরে যেতেই অবাক হলো সে। মনে হলো যেন পুরো জমিদারি বাড়ি একদিকে আর এই কক্ষ আরেক দিকে। এত চমৎকারভাবে সাজানো সব কিছু। জমিদার বংশের সমস্ত গৌরব যেন এই রুমটিতেই বন্দি। আশেপাশের নজর সরিয়ে দৃষ্টি দিয়ে থামলো বিশাল পালঙ্কে শায়িত এক বৃদ্ধের ওপর। তনুকা বিস্মিত হলো। এই বৃদ্ধই কি মেহতাবের বাবা? মেহতাব তনুকার দিকে চাইল, বলল। তনু, উনি আমার আব্বা, মোহনলাল মজুমদার। তনুকা ভালো মতো দেখল। বার্ধক্য জড়িত এক সংকুচিত প্রাণ ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। তবে কোথাও একটা যেন জমিদারের সেই জৌলসটা রয়েই গিয়েছে। তনুকা আস্তে করে ডাকল, বাবা। তবে সাড়া এলো না কোনো। তনুকা মেহতাবের দিকে চাইল, জিজ্ঞেস করলো। বাবার কি হয়েছে? পক্ষাঘাতগ্রস্ত। তনুকা চিন্তিত চোখে চাইল, মনোযোগ দিল তার শ্বশুরের মুখ পানে। জিজ্ঞেস করলো। এখন কি ঘুমাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, উনি মার সাথে মায়ের রুমে কেন থাকেন না? এখানে ওনার জন্য 2জন পুরুষ সেবক আছেন। মায়ের রুমে সর্বক্ষণ তো আর 2জন পুরুষ সেবক থাকতে পারবে না, তাই এখানেই রাখা হয়েছে। তনুকা ছোট্ট করে বলল। ও, উনি কি কথাও বলতে পারেন না? না। কি হয়েছিল ওনার? ব্রেন স্ট্রোক করেছিলেন। ডক্টর কি বলেছেন? সুস্থ হতে কতদিন লাগবে? ডাক্তার তেমন কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তনুকা ফের চাইল মানুষটার মুখের দিকে। কেন যেন মায়া হলো তার। রেনু তো বলেছিল তার বাবা ভীষণ ভালো মানুষ। যদিও ভালো মানুষের মুখে লেখা থাকে না যে তিনি ভালো মানুষ, তাও এই মানুষটার মুখ দেখে তাকে নির্দ্বিধায় ভালো মানুষের উপাধি দিতে ইচ্ছে করছে। মেহতাব বলল। চলো এবার। বাবাকে একবার ডেকে দিবেন? কেন? বাবা তো আমায় দেখেননি, উনি ওনার ছেলের বউ দেখবেন না? বাবাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে, এখন জাগালে আর ঘুমাবেন না, পরে আবার এসে দেখে যেও। তনুকা উঠে দাঁড়ালো, বলল। ওই সেবকরা কোথায়? আছে বাইরে, আমরা আসবো বলে বাইরে পাঠানো হয়েছে। বাবাকে আজ থেকে আমিই 3 বেলা খাবার দিব। মেহতাব ভ্রু কুঁচকালো, জিজ্ঞেস করল। কেন? সেই প্রশ্নের উত্তর না দিয়ে তনুকা উল্টো বলল। বাবার খাবার লিস্টটা আমায় দিন তো। তুমি পারবে না তনু, এসব সেবকদের কাজ, ওরা ঠিক সামলে নিতে পারবে।
বাড়িতে ওনার এত আপনজন থাকতে উনি বাইরের মানুষের কাছ থেকে সেবা কেন নেবেন? মেহতাব হয়তো বিরক্ত হলো। কপালের কুঁচকে যাওয়া অংশ তারই জানান দিচ্ছে। সে বলল। ঠিক আছে, আমি মার সাথে আগে কথা বলে নেই। তনুকা অবাক হলো তাতে, ভাবল এই ছোট্ট একটা ব্যাপারেও মায়ের সাথে কথা বলতে হবে কেন? রাতের রান্না আর তনুকাকে করতে হয়নি, সবটা বাড়ির ভৃত্যরাই করেছে। শ্বশুরমশাইকে দেখে এসে আর রুম থেকে বের হয়নি সে। মাঝখানে মেহতাব মায়ের রুমে একবার গিয়েছিল, কথাও বলেছে বেশ কিছুক্ষণ। এখন ঘড়িতে 9:30। তনুকা চোখ বুজে বিছানায় শুয়ে আছে, মাথা ধরেছে খুব। হয়তো এর পেছনের কারণটা ঘাটলে দুশ্চিন্তাটাই বেরিয়ে আসবে। মাথার ওপর এক হাত তার। মেহতাব বাইরে থেকে নিজের রুমে ফিরে আসে। তনুকাকে দেখে চোখ মুখে তার চিন্তার ছাপ পড়ে। এগিয়ে এসে জিজ্ঞেস করে। কি হয়েছে তনু, শরীর খারাপ লাগছে? তনুকা চাইল, তারপর উঠে বসলো আস্তে করে। মৃদু সুরে বলল। না, একটু মাথা ধরেছে শুধু। হুমা, আগে বলনি কেন? এই বলে মেহতাব ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা তেলের বোতল নিয়ে এসে বিছানায় উঠে বসলো, ঠিক তনুকার পেছনে। তনুকার চুল থেকে খোপা খুলতেই সে জিজ্ঞেস করে। এই কি করছেন? চুলে তেল দিয়ে মাসাজ করে দিলে মাথা ব্যথা সেরে যাবে। তনুকার জবাবে পুনরায় কিছু বলার আগেই মেহতাব তার হাতের তেল ঘষে তনুকার মাথায় দিতে আরম্ভ করলো। তনুকা আর শব্দ করলো না। মেহতাব বেশ যত্ন করে ঘষে ঘষে তেল দিয়ে দিচ্ছে। আঙ্গুল দিয়ে চেপে চেপে ধরাতে মাথায় আরাম বোধ করছে সে। অবশেষে চোখের পল্লবও নিমলিত করে। মেহতাব আদর মাখা হাতে পুরো চুলে ভালোভাবে তেল মাখিয়ে দেয়। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে। আরাম পাইতেছ বিবিজান? তনুকা চোখ মেলল, মিহি সুরে বলল। হ্যাঁ। মেহতাব অনেকক্ষণ চুলে বিলি কেটে তেল মালিশ করে দিল। তারপর চিরুনি দিয়ে চুল আশ্রে করে দিল বেনি। ভীষণ যত্ন আর ভালোবাসা নিয়ে গাঁথল বেনির প্রতিটা গাঁথন। তনুকা বিস্মিত হলো। মেহতাব তার লম্বা চুলের বেনি সামনের দিকে এনে হেসে বলল। দেখো তো কেমন হয়েছে। তনুকা হাত দিয়ে ধরে দেখল, চমৎকার সুন্দর মনে হলো তার। একবার মাথা ঘুরিয়ে চাইল মেহতাবের খুশি খুশি মুখের দিকে। আলোপিত সুরে বলল। আপনি এত সুন্দর করে চুল বাঁধতে পারেন? এত সুন্দর করে বেনি তো আজকাল মেয়েরাও পারে না। হাসল মেহতাব। সঙ্গে সঙ্গেই বেরিয়ে এলো তার চকচকে দন্তমহল। বলল। আমার বিবিজানের জন্য শিখে রাখছিলাম। তনুকা বিস্ময় নিয়ে বলল। আপনার সব কর্মকাণ্ড আমাকে ভীষণ অবাক করছে। কেন, এখানে অবাক হওয়ার মতো কি আছে? বেনি করতে পারে এমন কি ব্যাপার? তা না, আপনি একজন জমিদার মানুষ, সারাক্ষণ কত কাজে ব্যস্ত। এত বড় গ্রাম সামলান, পরিবার সামলান, অথচ এই ছোট্ট কাজগুলো কি চমৎকারভাবেই না করে ফেলছেন। রান্নাটাও তো অসাধারণ আপনার। আপনি তো বেশ গুণী মানুষ। মেহতাব প্রসন্ন হাসল। চোখের মণি চকচক করছে তার। খুশ মেজাজে বলল। বিবির মুখে এমন সৌভাগ্য পাওয়ার ভাগ্য যেন সব পুরুষের হয়। তনুকাও মৃদু হাসল, বলল। প্রাণেশ্বরের মাঝে এত গুণ থাকলে এমন সৌভাগ্যবান হওয়া তো কোনো ব্যাপারই না। মেহতাব তেল আর চিরুনি রেখে এসে তনুকার পাশে বসলো। জিজ্ঞেস করল। মাথা ব্যথা কমেছে? তনুকা কিঞ্চিত হেসে জবাব দিল। জি, অনেকটাই কমেছে। মায়ের সাথে কথা বলছিলেন? হ্যাঁ। কি বলেন মা? দায়িত্ব দিয়েছেন তিনি, কাল থেকে আব্বার 3 বেলা খাবারের দায়িত্ব তোমার। খুশি হলো তনুকা। চোখে মুখের উদ্দীপনায় প্রতিস্ফুট হলো সেটা। বলল। তাহলে আমাকে বাবার খাবার লিস্টটা দিয়ে দেবেন, কাল থেকে আমিই সব করব। পারবে তুমি? মেহতাবের কণ্ঠস্বর চিন্তিত ঠেকে। তনুকা প্রশ্ন করে। কেন পারবো না? অবশ্যই পারবো। মেহতাব হাসে এবার, বলে। ঠিক আছে, ভরসা করলাম তবে। রাতের ভোজন সম্পন্ন করতে একসাথেই টেবিলে বসলো সবাই। তনুকাও এবার এসেছে। খাবার বাড়ির ভেতরাই পরিবেশন করছে। তনুকার পাশে চেয়ারে রেনু, আর টেবিলের ঠিক সম্মুখের দিকের বড় চেয়ারে বসেছে মেহতাব। আগে এখানে তার বাবা মোহনলাল মজুমদার, তিনি বসতেন। এখন জমিদার হওয়ায় সুবিধায় সেই এই চেয়ারের কর্তৃত্ব পেয়েছে। খাচ্ছে সবাই। এর মাঝেই মেঝো কাকা রমেশ মজুমদার এক দুঃখজনক কথা পড়লেন। তিনি থমথমে সুরে বললেন। খবর পেয়েছে মেহতাব? মেহতাব খাবারের মাঝেই একবার তার দিকে চেয়ে প্রশ্ন করল। কি খবর কাকা? সলিমুল্লাহ নাকি খুন হয়েছে? মেহতাব খাবারের ছন্দ হারালো তৎক্ষণাৎ। বিহব্বল চোখে চাইল। অতি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। কি বলেন কাকা? আজ বিকেলেও তো আমার সাথে কথা হয়েছিল। খুন হয়েছে মানে? কখন এলে সব? আমি একটু আগেই খবরটা পেয়েছি। ওর ছোট ভাই এসে বলে গিয়েছে
লাশের অবস্থা নাকি বীভৎস। খাবারের সময় বলে আর কিছু বলছি না।